সঙ্গীতের সকল সম্মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ থাকি। হ্যাঁ, বিষয়টা আসলে যতটা না একটা গানের, তার চেয়ে বেশি হচ্ছে এটা বাংলাদেশের জাতীয় আত্মমর্যাদার বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা এই গানটি রচিত হয়েছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে। তৎকালীন নদিয়া জেলা, বর্তমান কুষ্টিয়া জেলার শিলাইদহে বসে লেখক গানটি লেখেন, যা প্রথম গাওয়া হয় ১৯০৫ সালের ৭ই আগস্ট এক প্রতিবাদ সভায় কলকাতার টাউন হলে। এর কিছুদিন পরেই ৭ই সেপ্টেম্বর রবীন্দ্রনাথের স্বাক্ষর সহ এটি ছাপা হয় সঞ্জীবিনী পত্রিকায়। আমার সোনার বাংলা গানটির মূল সুর বাংলাদেশের বাউল শিল্পী গগন হরকরার আমি কোথায় পাবো তারে গান থেকে অনুপ্রাণিত। আমি কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানি শাসক গোষ্ঠী রবীন্দ্রসঙ্গীত চর্চা নিষিদ্ধ করে দেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঢাকা কলেজে গানটি গাওয়া হয়েছিল শহীদদের স্মরণে, যার জন্য শাস্তিও পেতে হয়েছিল ছাত্রদের। ১৯৫৬ সালে কার্জন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের এমপিদের সামনে গানটি গাওয়ান, যদিও রবীন্দ্রসঙ্গীত তখনও পাকিস্তান বিরোধী বলেই বিবেচিত হতো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই গানটি স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল, কারণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমার সোনার বাংলা প্রায় বাজানো হতো, যা গানটিকে প্রতিরোধ আন্দোলনের সাংস্কৃতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর দেশটির সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ একটি উপযুক্ত জাতীয় সঙ্গীত নির্ধারণে উদ্যোগ নেয়। ১৯৭২ সালে আমার সোনার বাংলাকে সরকারিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। মূলত গানটি বেছে নেওয়া হয়েছিল বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতীক হিসেবে। তার থেকেও বড় বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের মতো একজন নোবেলজয়ী কবির লেখা গান হওয়ায় সেটা আন্তর্জাতিক মর্যাদাও পেয়েছিল। ২০০৬ সালে বিবিসি বাংলার ভোটে গানটি সেরা বাংলার স্বীকৃতি পায়। ২০১২ সালে দ্য আর্টস ডেস্ক গানটিকে বিশ্বের সেরা জাতীয় সঙ্গীতের তালিকায় চতুর্থ স্থানে রাখে। ২০১৪ সালে ২.৫ লক্ষ মানুষ একসাথে এই গান গেয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। তবে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক হওয়া একেবারে নতুন কোনো কিছু নয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমার সোনার বাংলা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে টিকে থাকতে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। ১৫ আগস্টের অভ্যুত্থানের পর খন্দকার মোস্তাক আহমেদ একটি কমিটি গঠন করে আমার সোনার বাংলা গানকে কাজী নজরুল ইসলামের নতুনের গান বা ফররুখ আহমেদের পাঞ্জেরি গানের সাথে প্রতিস্থাপনের প্রস্তাব করেছিল। ১৯৭৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো একটি চিঠিতে যুক্তি দিয়েছিলেন যে আমার সোনার বাংলা জাতীয় পরিচয় এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, কারণ এটি অবাংলাদেশী একজন ব্যক্তির লেখা ও এখানে জাতীয় চেতনা প্রতিফলন হয়নি। ২০০২ সালের ১৯ মার্চ বিএনপি জামাত জোট সরকার আমলে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদের সুপারিশে আবারও জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা ওঠে, তবে সেটাও বাস্তবায়িত হয়নি। এরকম সময়ের সাথে সাথে একের পর এক বিতর্ক চলতেই থাকে। তবে প্রতিবারের বিতর্কতে একই ধরনের প্রশ্ন উত্থাপন করে অনেকেই বলে গানটির মধ্যে বাংলাদেশ শব্দটা নাই। বাংলা বলতে রবীন্দ্রনাথ আসলে বাংলাদেশকে না, বরং পশ্চিমবঙ্গকে বুঝিয়েছে, তাই পরিবর্তন দরকার। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় ২২৩২টি গান লিখেছেন। তার মধ্যে দুটো গান বাংলাদেশ আর ভারত জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করছে, তাও পুরো গান নয়, গানের কিছু অংশ মাত্র। তিনি ১৯৪১ সালে মারা যান, যেখানে ভারত স্বাধীন হয়েছে তার মৃত্যুর ৬ বছর পর, অর্থাৎ ১৯৪৭ সালে, আর বাংলাদেশ তার মৃত্যুর ৩০ বছর পর স্বাধীন হয়েছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল, যখন বাংলাদেশ নামে কোনো দেশের অস্তিত্ব পর্যন্ত ছিল না। ভাই, ওই বুড়ো কোনো দেশের জন্যই জাতীয় সঙ্গীত লেখার সুযোগ পাননি, বরং আপনারাই তার সঙ্গীত নিয়ে জাতীয় সঙ্গীত তৈরি করে বুড়োকে নিয়ে আবার টানাহিচড়া করছেন। আরেকটা বিষয়ে অনেকেই আপত্তি করেন যে একজন ভিনদেশি লেখক কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হবে। ইরাকের জাতীয় সঙ্গীত মাউতেনি এর কথা লিখেছেন ইব্রাহিম তুগান, যিনি একজন ফিলিস্তিনি কবি ছিলেন। প্যারাগুয়ের জাতীয় সঙ্গীত প্যারাগুয়েস রিপাবলিকা ওয়া মুরতে লিখেছেন কবি ফ্রান্সিসকো আকুনা দে ফিগুয়েরোয়া,
যিনি ছিলেন উরুগুয়ের। এরকম গুয়াতেমালা, নাইজেরিয়া, সাইপ্রাস আরও অনেক উদাহরণ আছে। 2019 সালে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী মুফাসসিল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দুত্ববাদী ব্যক্তি ছিলেন, তাই ঠাকুরের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত নয়। সহজ ভাষায় বলতে গেলে একজন হিন্দু ব্যক্তির লেখা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? দেখেন, ধর্ম ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, কিন্তু একজন কবির কবিতা, লেখকের লেখা, গল্প কিংবা আবিষ্কার তো সারা বিশ্বের মানুষের কল্যাণেই নিবেদিত হবে এবং উনাদের লেখা ও আবিষ্কার তো সারা বিশ্বেই প্রতিষ্ঠা পাবে। এটাই তো হবার কথা, এটাই তো স্বাভাবিক। আর এই শিল্প এবং আবিষ্কারের ক্ষেত্রে তো কোনো ধর্ম, জাতি কিংবা একান্ত ব্যক্তিগত কোনো বিষয় থাকতে পারে না। হ্যাঁ, অনেকেরই এটা মনে হতে পারে যে জাতীয় সঙ্গীত হবে উজ্জীবনের বার্তাবাহক, যেখানে মন প্রাণ জাগবে, রক্ত টকবক করবে দেশপ্রেমে। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতে তো এসব কোনো কিছুই হয় না, বরং সৌন্দর্যের টানে আর আমের ঘ্রাণে মন যেন মাতাল হয়ে ঢুলে পড়ে। যেমন আমেরিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তুরস্ক, মেক্সিকো এসব দেশের জাতীয় সঙ্গীত রণসঙ্গীত, যা শুনলে মনে হয় দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার চেতনা জাগ্রত হয়। অন্যদিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের মতোই অনেকটা ম্যাড়ম্যাড়ে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার চাপে জাতীয় চেতনার অভাব রয়েছে। আগের অযৌক্তিক যুক্তির ভিড়ে তবুও শেষের পয়েন্টটাই একটা মাঝারি ওজনের যুক্তি থাকলেও থাকতে পারে। তবে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবী যখন জ্ঞানে বিজ্ঞানে হাইপারসনিক গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রিসার্চ করছে, টেকনোলজিক্যাল ইনভেনশন করছে, তখনও কেন আমরা এই জাতীয় সঙ্গীত নিয়ে পড়ে আছি? দেখেন, 54 বছর বয়স কিন্তু একটা দীর্ঘ সময়, আর জাতি হিসেবে আমাদের তেমন কোনো একটা অ্যাচিভমেন্টও নাই, যার ফলে এখন আসল জায়গায় হাত দিন, লিভস অ্যান্ড বাউন্ড লাভ দিন, নিজ হাতে জিনিস তৈরি করুন, আবিষ্কার করুন, আর এই পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে একটু প্র্যাকটিক্যালে মনোনিবেশ করুন। কারণ এই দেশ তো আমাদের, রক্তে গড়া ছায়া, শোষণের শিকল ভেঙে জাগাতে হবে নবমায়া।